এমন ভাবে গুলি করা হচ্ছিল যেন খই ফুটতেছিল। আমি আমার বাম হাতে হাত তুলে গুলি না করার জন্য অনুরোধ করি। তারপর একজন পুলিশ আমার বাম চোখে গুলি করে। এই সময় সাক্ষী কান্নায় ভেঙে পড়ে। 2-3 জন পুলিশ মিলে এলোপাথারি গুলি করার ফলে আমার শরীরের তলপেট সহ আরো অনেক জায়গায় গুলি লাগে। এই সময় আমার ডান কাঁধে আহত ছেলেটি ছিল। আমার চোখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। সমস্ত রাস্তা যেন ভেসে যাচ্ছিল। আমি প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছিলাম। রক্তক্ষরণের কারণে আমি এক পর্যায়ে ছেলেটিকে সহ মাটিতে পড়ে যাই। ওই সময় ছেলেটি আমাকে এমন জোরে চেপে ধরে এবং জোরে জোরে নিঃশ্বাস নেয়। আমার মনে হচ্ছিল যে ছেলেটি তখনই মারা যায়। তারপর ছেলেটি আমাকে ছেড়ে দেয়। ব্যথা যন্ত্রণায় আমিও ছটফট করছিলাম এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম। এ পর্যায়ে সাক্ষী কান্নায় ভেঙে পড়েন। পরে লোকজন এসে ছেলেটিকে মৃত অবস্থায় দেখে এবং আমাকে জীবিত দেখে একটি সিএনজি যোগে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর সেখানকার ডাক্তাররা পুলিশ কেস বলে প্রথমে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু সেখানে উপস্থিত অন্যান্য লোকের চাপাচাপিতে তারা আমাকে চিকিৎসা দিতে বাধ্য হয়। একজন নার্স এসে আমার কাছে 250 টাকা চায় একটি ড্রপ কেনার জন্য। আমি টাকা নাই বলে জানাই। তখন অন্য একজন মহিলা 250 টাকা দিলে তা দিয়ে একটি ড্রপ কিনে এনে আমার বাম চোখে যখন দেওয়া হয়, তখন আমি অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকি। তারপর তারা আমাকে আর কোনো চিকিৎসা না দিয়ে চলে যায়। হাসপাতালের বারান্দায় আমি শুয়ে থাকি। এক পর্যায়ে বমি করে দেই। তখন একজন মহিলার মাধ্যমে আমার স্বামীকে ফোন করালে পরদিন আমার স্বামী বরিশাল থেকে সকাল 10টার দিকে হাসপাতালে আসে। তখন আমার স্বামী ডাক্তারের রুমে ঢুকে আমার চিকিৎসা করার অনুরোধ করলে ডাক্তাররা চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র কেনার জন্য একটি স্লিপ ধরিয়ে দেয়। আমার স্বামী বাসায় গিয়ে আমার একটা কানের দুল বিক্রি করে সেই টাকা নিয়ে চিকিৎসার জন্য জিনিসপত্র কিনে আনে। তারপর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে চোখের অপারেশন করা হয়। আমার চোখ থেকে 3টি গুলি বের করা হয় বলে আমাকে জানানো হয়। 3-4 দিন পরে আমাকে সেখান থেকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে যেতে বলা হয়। আমার স্বামী আমাকে সিএনজি যোগে সেখানে নিয়ে যায়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমার শরীরে চোখে আরো গুলি রয়েছে মর্মে জানায়। পরের দিন সকালে ডাক্তাররা আমাকে হাসপাতালে ভর্তি হতে বলে। আমার আরো অপারেশন করতে হবে। হাসপাতালে ভর্তি করে, কিন্তু অপারেশন করেনি। অপারেশন হয়েছে 5 তারিখের পরে, স্বাধীন হবার পরে। চোখ থেকে একটি বড় গুলি বের করা হয়। তলপেটের গুলিগুলো বের করা সম্ভব হয়নি। বর্তমানে আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। তারপর আমি ন্যায় বিচার পাবার জন্য আদালতে সাক্ষী দিতে এসেছি। চিকিৎসার অবহেলার কারণে আমার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান চোখে খুব কম দেখি। আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা। তার নির্দেশেই পুলিশ গুলি করেছে। তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না। হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে। আমি 2 চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি যে শেখ হাসিনা বলেছে, মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে না তো রাজাকারের ছেলেরা পাবে। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান আছে। আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটা সঠিক বিচার যদি না হয়, তাহলে ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারা একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না, ভাববে হত্যার হয়তো বিচার হয় না। মানে এই যে এভিডেন্সটা দিয়েছেন এবং সেটা তাকে ডিসক্রেডিটেড করার কোনো প্রমাণ এখানে নেই। তারা চেষ্টা করেছেন, আসামি পক্ষের আইনজীবী, স্টেট ডিফেন্স লয়ার, তার কোনো ডিসক্রিপেন্সি বের করা সম্ভব হয়। PW4 রিনা মুর্মুটা আমি পড়ে দিব, পেজ 12 আছে। 2024 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। তার অংশ হিসাবে রংপুরে আন্দোলন শুরু হয়। 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল। 14 জুলাই তারিখে জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে মিছিল নিয়ে রংপুর শহরের মডার্ন মোড়ে যাই। ওখানে আমরা শিক্ষার্থীদের মাঝে স্মারকলিপি পড়ে শোনাই। তারপর আমরা ওখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হই। জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেই। আমাদের কোনো কমিটি ছিল না, আমি আন্দোলনের প্রথম সারিতে ছিলাম। সেদিনের মতো আমরা কর্মসূচি শেষ করি। 2024 সালের 14 জুলাই সন্ধ্যার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেন, তখন এর প্রতিবাদে সারা বাংলাদেশ যেমন ফুঁসে ওঠে, আমরাও রংপুরে একইভাবে প্রতিবাদ করতে রাতের বেলায় মেয়েদের হল থেকে বের হয়ে প্রতিবাদ মিছিল বের করি। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের, শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ আক্রমণ করে। তার প্রতিবাদে 2024 সালের 15 জুলাই বিকাল 4টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে প্রতিবাদ সমাবেশ ছিল। আমি যথাসময়ে 1 নং গেটে হাজির হই। সেখানে গিয়ে দেখি ছাত্রলীগ আমাদের
পাল্টা কর্মসূচি একই স্থানে রেখেছে। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, শামীম বাবুলদের নেতৃত্বে ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ নেতাকর্মী সহ অবস্থান করছিল। তাদের হাতে ছাত্রদের দমন করার জন্য রামদা, লাঠি, রড সহ দেশীয় অস্ত্র ছিল। তাদের কারণে আমরা একত্রিত হতে পারিনি। সর্দার পাড়া থেকে আমাদের একটি মিছিল আসার সময় তারা হামলা করে, ফলে আমাদের সমাবেশ হয়নি, কয়েকজন আহত হয়। পরের দিন 16 জুলাই আমরা আন্দোলনের জন্য দুটি স্থান নির্ধারণ করি, যার একটি ছিল বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট, আরেকটি ছিল লালবাগ। 16 জুলাই সকাল 10টার দিকে জেলা স্কুলের সামনে রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসলে আমি সেখানে যোগ দিই। আমরা মিছিল নিয়ে 4তলা মোড়ে যাই। যাবার পথে পুলিশি বাধার সম্মুখীন হই। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে যোগ দেয়। আমরা সকলে একসাথে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে, বর্তমানে শহীদ আবু সাইদ গেটে একত্রিত হই। সেখানে আগে থেকে গেটে পুলিশ, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোকজন অবস্থান করছিল। আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে মিছিল করে সিদ্ধান্ত নিয়ে প্রবেশ করতে গেলে পুলিশের সাথে বাদ বিতণ্ড হয়। হঠাৎ করে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করে, টিয়ার সেল নিক্ষেপ করে। মিছিলে আরমান, ইমরান, আবু সাইদ, সাবিনা, ইয়াসমিন, রাইসুল সহ আনুমানিক 5-6 হাজার শিক্ষার্থী ছিল। আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমি বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের বিপরীতে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে যাই। সে সময় আবু সাইদকে পুলিশ এবং ছাত্রলীগ লাঠি দিয়ে মারধর করে। আবু সাইদ রাস্তার ডিভাইডারের একটু সামনে এসে দাঁড়ায়, তার 2 হাত প্রসারিত অবস্থায় ছিল। বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে অবস্থানরত 2 জন পুলিশ আবু সাইদকে লক্ষ্য করে গুলি করে। আবু সাইদ পড়ে যায়। আমাদের সহযোদ্ধা আয়াম আবু সাইদকে উঠায়। পরে আরো কয়েকজন এসে তাকে পার্কের মোড়ের দিকে নিয়ে যায়। যে 2 জন পুলিশ গুলি করেছিল তাদের নাম আমি পরে জানতে পারি। একজন পুলিশের নাম ছিল আমির আলী, আরেকজনের নাম সুজন চন্দ্র। আমরা নিরাপদ স্থানে চলে যাই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আবু সাইদকে গুলি করার ঘটনা দেখেছি। এরপর আনুমানিক 3:30টার দিকে জানতে পারি আবু সাইদ মারা গেছে। আমি এই হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা সরাসরি গুলি করেছিল, রংপুরের মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে যারা ছিল, ছাত্রলীগ, এরা দায়ী। আমি তাদের বিচার চাই। একেও কোনো জেরা করে কোনো ডিসক্রিপেন্সি বের করতে সক্ষম হয়নি। পরবর্তীতে হচ্ছে PW8-9 শিকদার, page 23। আমি 2024 সালে খুলনাস্থ হাজী মোহাম্মদ মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 1ম বর্ষের ছাত্র ছিলাম। কোটার বৈষম্যের কারণে মেধাবীরা চাকরি পায় না মর্মে আমরা জানতাম। 2018 সাল দিয়ে আন্দোলনের ফলে কোটা প্রথা বাতিল হলেও 2024 সালে আবার সেটি হাইকোর্টের একটি রায়ে পুনর্বহাল হয়, যার প্রেক্ষিতে সারা দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। 2024 সালের 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, মুক্তিযোদ্ধা সন্তানেরা চাকরি পাবে না, তবে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনকারীদের দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। এই সকল উস্কানিমূলক বক্তব্যের পর ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমে পড়ে। এরপর ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর দেশব্যাপী হামলা চালায়। আমরা খুলনাতে আন্দোলনে অংশগ্রহণ করি। 4 আগস্ট 2024 সাল বিকাল 3টার দিকে আমার বন্ধু রাকিব সহ 3 শিক্ষার্থী খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করি। সেখানে প্রায় 10,000-এর বেশি ছাত্র জনতা জড়ো হয়েছে। ছাত্র জনতা 2 ভাগে বিভক্ত হয়ে এক ভাগ খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়, আরেক ভাগ নগর ভবন এলাকার দিকে রওনা হয়। আমাদের দল নগর ভবন এলাকায় পৌঁছানোর পর পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। সেখানে খুলনার পুলিশ কমিশনার উপস্থিত ছিল। এক পর্যায়ে পুলিশ কমিশনার মোজাম্মেলের নির্দেশে পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের ধোঁয়ায় চারিদিকে অন্ধকার হয়ে গেলে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করে। আমরা চারিদিক থেকে পুলিশকে ঘেরাও করলে পুলিশ আত্মসমর্পণ করে। ঠিক আছে, পুলিশ বিকাল 6টার দিকে আমাদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে। একজন পুলিশ 5 মিটার দূর থেকে আমাকে লক্ষ্য করে গুলি করে। পিছে 500 গুলি বিদ্ধ হয়। আমার শরীরের অন্যান্য স্থানেও গুলি লাগে। আমার শরীরের গুলি বর্ষণের ঘটনা ঘটে মেয়রের বাসার সামনে। গুলিবিদ্ধ অবস্থায় আমি রাস্তায় পড়ে যাই। সহযোদ্ধারা আমাকে নিকটস্থ 3টি হাসপাতালে নিয়ে যায়। কোনো হাসপাতালে আমাকে ভর্তি করে নেই, কারণ তারা বলেছে যে ভর্তি করা যাবে না, শেখ হাসিনার নির্দেশ। পরবর্তীতে অটোরিকশা করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। উক্ত হাসপাতালে আমাকে চিকিৎসা না দিয়ে 5 ঘন্টা রেখে দেয়। তারপর আমার অনুরোধে একজন ডাক্তার আমাকে অজ্ঞান না করে পিঠ থেকে একটি বড় গুলি বের করে। এই পর্যায়ে সাক্ষী তার পিঠের অসংখ্য গুলির ক্ষতচিহ্ন ট্রাইব্যুনালকে দেখায়। এরপর ছাত্রলীগ এসে আমাদের খুঁজতে থাকে। আমাকে একটি রুমে নিয়ে রাখা হয়। 19 তারিখ পর্যন্ত থাকি। 19 থেকে 25 আগস্ট পর্যন্ত নেভি ক্যাম্পে উপসংস্কারের চিকিৎসা গ্রহণ করি। এরপরে 25/8/2024 থেকে 20/10/2024 পর্যন্ত যশোর CMH এ চিকিৎসা গ্রহণ করি। পরবর্তীতে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য আছি। এটা কি আরো করতে? নেক্সট হচ্ছে PW12 জসিমউদ্দিন।
এটা রাজশাহী সাক্ষী। রাজশাহী শহরে 15 জুলাই 2024 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি। পেজ 35। আর শেষে গিয়ে কি করেছে জসিমউদ্দিন বলছে, আমি রাজশাহী শহরে 15 জুলাই 2024 থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি। 14 জুলাই 2024 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ছাত্রদের উদ্দেশ্য করে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বললে সম্বোধন করলে আন্দোলন তীব্রতর হয়। পরের দিন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 14 দলের একটি সমাবেশে বলে, আত্মস্বীকৃত রাজাকারদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এর প্রেক্ষিতে ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডুয়েট ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর হামলা করে। মালার এই হামলার পুরো বর্ণনা আছে এখানে পড়ে দিতে হবে। 5 আগস্ট 2024 তারিখ সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট তালাইমারি চত্বরে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা একত্রিত হয়। এখানে উনি আর লাস্টে এসে উনি এই নিরীহ ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে 36 নম্বর পেজে দেশব্যাপী হত্যাকাণ্ড, আহত ক্ষতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইজিপি আব্দুল্লাহ মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি আরএমপি পুলিশ কমিশনারগণ, রাজশাহীর তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটন সহ অন্যান্য যাদের কথা বলেছে তারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এরপরে পিডব্লিউ 19 শরীফুল ইসলাম, 56 শরীফুল ইসলাম কুষ্টিয়াতে সে আন্দোলনে অংশগ্রহণ করে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নিজ এলাকায় কুষ্টিয়ায় অংশগ্রহণ করি। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়, 2024 সালে এটি পুনর্বহাল করা হয়। তখন এর প্রতিবাদে ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। 14 জুলাই 2024 তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ ছিল। 14 জুলাই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করে। পরবর্তীতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনকারীদের দমন করতে ছাত্রলীগই যথেষ্ট বলে মন্তব্য করে ছাত্রলীগ কর্মীদের আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কে দেয়। এর প্রেক্ষিতে ছাত্রলীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে। সেখানে কুষ্টিয়া শহরে কোথায় কিভাবে হামলা হলো সেই সবকিছুর বর্ণনা তিনি এখানে দিয়েছেন। এবং শেষে এসে পেজ 57 এই হত্যাকাণ্ডের জন্য আমি নির্দেশদাতা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, কুষ্টিয়া এলাকার হানিফ, ইনু হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের আতা, আসগর আলী, সদর খান, মানব চাকি, গৌরব চাকি, যুবলীগ নেতা বাবুল, রাজন, এসআই মুস্তাফিজ সহ পুলিশের আরো যারা জড়িত তাদের ফাঁসি চাই। কত নম্বর পেজ? আচ্ছা ঠিক আছে, 57 নম্বর পেজে তার আহত হওয়ার বিবরণটা দিয়েছে। 3rd প্যারাগ্রাফ ফ্রম দি টপ। তখন খবর পাই শেখ হাসিনা পালিয়ে যাবে। আমি সেখানে উপস্থিত কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলি, শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, আমাদের উপরে গুলি করবেন না। ওসি সাহেব তার হাতে থাকা হ্যান্ড মাইক আমার হাতে দিয়ে ছাত্র জনতাকে শান্ত করতে বলেন। ওই সময় এসআই মোস্তাফিজ সহ হেলমেটধারী আরো কয়েকজন আমাকে শটগান দিয়ে গুলি করতে থাকে। আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যাই। আমাকে তোফাজ্জল হেলথ সেন্টারে নেওয়া হয়। আমার শরীরে 3 বার অস্ত্রোপচার করে 62টি পিলেট বের করা হয়েছে। আমাকে ডাক্তাররা বলেছেন আমার শরীরে আরো 500টির অধিক পিলেট রয়েছে যা বের করা সম্ভব নয়। আমার বাম হাতের এক্সরে ফিল্ম নিয়ে এসেছি, ট্রাইব্যুনালে দাখিল করলাম। এই সে এক্সরে ফিল্ম। প্রদর্শিত এক্সরে ফিল্মে সাক্ষীর বাম হাতের কবজি থেকে আঙ্গুলের ভিতর অসংখ্য পেলেটের চিহ্ন পাওয়া যায়। এরপরে পিডব্লিউ 23 আমিনা আক্তার, 67 পেজ 67। এইখানে তিনি বলছেন যে সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলন পূর্ব থেকে শুরু হলেও আমাদের লক্ষ্মীপুর আন্দোলন শুরু হয় 18 জুলাই। 15 জুলাই যখন শুনতে পাই প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেছে, 16 তারিখে রংপুরে আবু সাইদকে হত্যা করা হলে আমাদের এলাকায় আন্দোলন তীব্রতর হয়। এরপরে আমি নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করি। এরপরে উনি বর্ণনা দিয়েছেন 4 আগস্ট কিভাবে তাদেরকে আক্রমণ করা হয়। এবং উনি শেষ দিকে এসে পেজ 68 বলছেন, এই ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ প্রধান দায়ী। পরবর্তীতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি শেখ হাসিনা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করার নির্দেশ দিয়েছে। আমি একটি ভিডিওতে দেখেছি যে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানকে মোবাইলে একটি ভিডিও দেখিয়ে বলছে, একজনকে মারি, একজনই যায়, বাকিরা তো যায় না।
এ থেকে বোঝা যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলি নির্দেশ দিয়েছে। আমি প্রধানমন্ত্রী সহ যারা গুলি করার নির্দেশ দিয়েছে, যারা গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সকলের বিচার চাই। এরপর PW27 ডাক্তার মুস্তাক, পেজ 76। ঠিক আছে। ডাক্তার মুস্তাক বর্তমানে আমি পেশায় চিকিৎসক। 2024 সালের ডিসেম্বর মাস থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছে। এর পূর্বে 2016 সাল থেকে আমি এই হাসপাতালের একই বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলাম। 14 জুলাই 2024 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের বাচ্চা নাতিপুতিরা পাবে? পরবর্তীতে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হলে আন্দোলন বেগবান হয়। 19, 20, 21 জুলাই এবং 4, 5 আগস্ট 2024 বেশি সংখ্যক গুলিতে আহত রোগীর চিকিৎসা প্রদান করি। ক্যাজুয়ালিটি বিভাগে চাকরি করার সুবাদে আমি আগে গুলিবিদ্ধ রোগীর চিকিৎসা প্রদান করেছি। বেশিরভাগ গুলিবিদ্ধ আহত রোগীর গুলির ডাইরেকশন ছিল উপর থেকে নিচের দিকে। সাধারণত গুলির ডিরেকশন থাকে নিচ থেকে উপরের দিকে অথবা সমান্তরাল ভাবে। রোগীরা জানায় যে তাদেরকে কোনো একটি উঁচু জায়গা অথবা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কোন কোন রোগীর ক্ষেত্রে মাথায় গুলি লেগে তা পিঠ দিয়ে বের হয়ে যায়। আমি এমন একটি ঘটনার সাক্ষী যেখানে বাবা ও ছেলে দুজনেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। বাবা হাসপাতালে মারা যায়, ছেলে আক্ষেপ করে বলে বাবাকে বাঁচাতে পারলাম না। গুলিতে আহত ব্যক্তিদের বেশিরভাগের বয়স 20 থেকে 30 এর মধ্যে ছিল। আন্দোলন চলাকালে শহীদুল্লাহ হল সংলগ্ন গেট দিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স আসলে ছাত্রলীগের ছেলেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর পরিচয় জানতে চাইতো এবং ছাত্র পরিচয় পেলে হাসপাতালে প্রবেশে বাধা দিত। চিকিৎসা প্রদানকালে ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা হাসপাতালের ভেতর ঢুকে খোঁজ খবর নিচ্ছিল যে আহতরা কারা। তখন গুলিবিদ্ধ ছাত্ররা পরিচয় গোপন রাখার জন্য আমাদেরকে অনুরোধ করে। হাসপাতালে সরকার সমর্থিত সাচিপের কতিপয় ডাক্তার আমাদেরকে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতি উৎসাহী হতে বারণ করে এবং বলে এরা সন্ত্রাসী, এদের চিকিৎসা দেয়া যাবে না। গুলিবিদ্ধ আহতের চিকিৎসায় বাধা প্রদানের উদ্দেশ্যে চিকিৎসা প্রদানরত আমাদের মধ্যকার 5 জন ডাক্তারকে 25 জুলাই অন্যত্র বদলি করা হয়। আমি এই নৃশংসতার জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন শৃঙ্খলা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত ব্যক্তিদের শাস্তি দাবি করি। এরপরে PW36 চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কতটা বলেন? 100 পেজ 100 থেকে 100 পেজ 100টা শুধু। তিনি ফর্মার IGP, তিনি একই সাথে অ্যাকিউজ, তিনি অ্যাপ্রুভার হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি যে জবানবন্দি দিয়েছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। আমি 100 পেজ থেকে পড়ছি। ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আজম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীকে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচিত করতেন। 14/7/2024 তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে এসে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের সন্তান ও নাতিপুতিরা পাবে? এই মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সমগ্র দেশে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। অতঃপর 15/7/2024 তারিখে ওবায়দুল কাদের নানক মন্তব্য করেন, আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ এবং যুবলীগই যথেষ্ট। এই বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ড্রোন, হেলিকপ্টার ও লেথাল ওয়েপন ব্যবহার করে আন্দোলনরত অসংখ্য ছাত্র জনতাকে আহত এবং নিহত করা হয়। আওয়ামী লীগের, আচ্ছা ঠিক আছে, এইটা হলো এই সংক্রান্ত এটুকুই যথেষ্ট। নেক্সট হচ্ছে PW47 নাহিদ ইসলাম, 158 পেজ 158। 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করি। 14 জুলাই রাতে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারী নাতিপুতি বলে অভিহিত করে কোটা প্রথার পক্ষে অবস্থান নেয়। মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা প্রদান করা হয়।
কারণ আমরা সবসময় দেখেছি সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদেরকে রাজাকার আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নস্যাৎ করা হতো। ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করায় সমগ্র দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করে। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসে। শিক্ষার্থীদের দাবি ছিল উক্তরূপ বক্তব্য প্রত্যাহার পূর্বক আন্দোলনরত ছাত্রছাত্রীদের নিকট শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। 15 জুলাই আমরা কর্মসূচি বিক্ষোভের ডাক দিই। একই দিন ছাত্রলীগ পাল্টা কর্মসূচির ডাক দেয়। সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। তার এই ঘোষণায় উজ্জীবিত হয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আক্রমণ করে ব্যাপক নির্যাতন চালায়। নারী শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয়, কারণ তারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। আন্দোলনকারীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হামলাকারীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি স্বয়ন, ঢাকা সাধারণ সম্পাদক সৈকত এই হামলার নেতৃত্ব দান করেন। তারা বাহির থেকে সন্ত্রাসীদেরকেও এনে জড়ো করেছিল। এই হামলায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রছাত্রীদের উপরে তারা নির্যাতন চালায় এবং চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে। কত? Then PW 48 page 170. Well, I am reading from paragraph number 4 from the top. Page 170, paragraph number 4 from the top. 14 জুলাই মহামান্য রাষ্ট্রপতি বরাবর প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। ওই দিনে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যঙ্গ করে বলেন, চাকুরি মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো কি রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতিরা পাবে? এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান দিয়ে সারা রাত প্রতিবাদ করতে থাকে। 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগই যথেষ্ট। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম স্বয়ন বলেন, ছাত্রলীগ ফু দিলে আন্দোলনকারীরা 5 মিনিটেই উড়ে যাবে। এই কথা কে বললো? ছাত্রলীগের সভাপতি স্বয়ন, মাজহারুল ইসলাম স্বয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ওই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম বলেন যে আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে এবং সবকিছু মনে রাখা হবে। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ নির্মমভাবে সশস্ত্র হামলা চালায়। আহত ছাত্রছাত্রীদের হাসপাতালে যেতে বাধা প্রদান করা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার বাধা প্রদান করা হয়। এমনকি হাসপাতালে চিকিৎসারত আহত ছাত্রছাত্রীদের উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের নেতৃত্বে হামলা চালানো হয়। এইটুকু এই চার্জ রিলেটেড। সাক্ষীরা দায়ী করে একই ধরনের এরপরে ওই কাজের অন্য কাজে